হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রূপম স্বর্ণকার। আমি তোমাদের কাছে 40 ডেজ যে জিএনএম এএনএম এর এক্সামটা আছে 24 জুলাই মাসে, তার রিলেটেড ক্লাস করাচ্ছি। আজকে আমাদের থার্ড ক্লাস। আমরা কোন বায়োলজিতে কোন চ্যাপ্টার পড়ছি, মানে জীবন বিজ্ঞানে কোন চ্যাপ্টার শুরু করছি? জীবনের সংগঠনের স্তর। কি? জীবনের সংগঠনের স্তর। ঠিক, আমি তোমাদের বন্ধু বলো, দাদা বলো, মেন্টর বলো, রূপম স্বর্ণকার চলে এসেছি আজকে থার্ড ক্লাস নিয়ে। ঠিক আছে, আচ্ছা। থার্ড ক্লাস আমরা ফার্স্ট ক্লাসে কি কি পড়েছি? ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম চ্যাপ্টারের ব্যাপারে। ঠিক, প্রোটোপ্লাজম, কোষ এসব বলেছিলাম, সজীব কোষ, মৃত কোষ, রবার্ট হুক, ইম্পর্টেন্ট টার্ম রবার্ট হুক। প্রথম কোষকে আবিষ্কার করেছিল রবার্ট হুক, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক, তারপর সেকেন্ড ক্লাসে কি কি পড়েছিলাম আমরা? সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম অ্যাসিড। ঠিক, তারপরে ক্ষার আজকে থেকে শুরু করব। ঠিক, এই যে জিনিসগুলো, জল, মেনলি জল, ব্লাড, বাফার, রক্ত, এসব জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম। আজ আমাদের থার্ড ক্লাস, মানে জীবনের সংগঠনের স্তরের তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস, যাকে বলে পার্ট 3। ঠিক আছে, আশা করি পার্ট 1 পার্ট 2 তোমাদের ভালো লাগবে। দেখো, আমাদের যেহেতু প্রথম রেকর্ড করছি, একটু হয়তো রেকর্ডিং এ প্রবলেম হতে পারে, বাট পড়াশোনা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ঠিক, যতই কষ্ট হোক আমরা পড়াবো। ঠিক, আজকে আমাদের জীবনের সংগঠনের স্তরের থার্ড লেকচার বা পার্ট 3 বলতে পারো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। নেক্সট দিন আমরা কি কি পড়েছি? জল আর অ্যাসিড পড়ে নিয়েছি। আজ অজৈব যৌগের মধ্যে, ঠিক, অজৈব যৌগের মধ্যে কি পড়েছি আমরা? জল আর অ্যাসিড পড়ে নিয়েছি। আজকে কি পড়বো? ক্ষার আর লবণ। তারপরে আমরা এই ক্ষার আর লবণ কিছু এক্সট্রা পয়েন্ট যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল সেই টপিকগুলো কোশ্চেন করে, সেই টপিকগুলো দেখে দেন আমরা শুরু করব কি? জৈব যৌগ। ঠিক, আমি বলছিলাম না, সজীব কোষ তৈরি হয় দুটো জিনিস নিয়ে, বা জীবদেহ তৈরি হয় কটা জিনিস নিয়ে? দুটো নিয়ে, একটা অজৈব, একটা জৈব। অজৈবের মধ্যে আমরা জল আর কি পড়েছি? জল আর অ্যাসিড অলরেডি পড়েছি। আজকে আমরা ক্ষার পড়বো। আমরা কি পড়বো আজকে? ক্ষার পড়বো আর লবণ পড়বো। ঠিক, তারপর ক্ষার লবণ পড়লে অজৈব পার্টটা শেষ, তারপর আমরা জৈব পড়বো, দিয়ে আজ ডিএনএ পর্যন্ত কভার করবো। ঠিক, ইম্পর্টেন্ট লেকচার আজকে, কারণ আজকের কোশ্চেন থেকে আমি তোমাকে বলছি একটা কোশ্চেনটা আমি বলে দিচ্ছি তোমাকে, আমার ইয়ারটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, 21, 22, 23 এর মধ্যেই আছে। তুমি দেখবে যে এরকম কোশ্চেন ছিল যে নিম্নলিখিত কোনটি পিউরিন। কোশ্চেন ছিল, আমি বলে দিচ্ছি, নিম্নলিখিত কোনটি পিউরিন, মানে নাইট্রোজেন বেসের কথা হচ্ছে, ডিএনএ আরএনএ তে থাকে, পিউরিনের কথা হচ্ছিল। এই কোশ্চেনটা জিএনএম এ এসছে 2022 মেবি, 22 বা 21, একবার দেখে নিবা কোশ্চেনটা, বা 23। ঠিক, এই 3টা বছরের মধ্যে এই কোশ্চেনটা এসছে। কোশ্চেনটা আরেকবার বলছি, 4টে অপশন দেওয়া ছিল, বলেছিল নিম্নলিখিত কোনটি পিউরিন, মানে পিউরিনের বেস। পিউরিন কি স্যার? পিউরিন হচ্ছে এক ধরনের নাইট্রোজেনের বেস। আজকে পড়াবো। ঠিক, তা আগে অতদূর যাওয়ার আগে আমরা অজৈবটা পার্টটা শেষ করি। ঠিক আছে, আজকে ডিএনএ আরএনএ ডিফারেন্স পর্যন্ত পড়াবো। ঠিক, তাহলে চলো শুরু করি। আবার ওয়েলকাম করছি তোমাদেরকে। দেখো, বুঝতেই পারছো আমাদের এটা প্রথম চলছে, শুট চলছে আমাদের। অনেক কথা বলাতে মিস্টেক হবে, তোমরা সেগুলোতে একটু কাইন্ডলি অ্যাভয়েড করে তোমরা ফোকাস করে পড়াশোনাটা করো, বোঝো। আশা করি ফার্স্ট সেকেন্ড ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ঠিক, চলো আজকে শুরু করি তাহলে, আর বেশি কথা না বলে চলো শুরু করি। তাহলে আজকে আমরা কি পড়বো? প্রথমে কি পড়বো বললাম আমরা? আজকে ক্ষার পড়বো। প্রথম কি পড়বো আমরা? ক্ষার। ক্ষার কার? অজৈব যৌগের ছিল। কার ছিল? অজৈব যৌগের ছিল কি? ক্ষার। ঠিক, আচ্ছা দেখো, প্রথম কথা স্যার, ক্ষার কি? ক্ষার কি তোমরা জানো? ধাতব আর অধাতব কি, মানে মেটাল আর নন মেটাল। এই দেখো, আমি তোমাকে বলছি, এই যে উপরে এই যে বোর্ডটা আছে, এই যে হোয়াইট বোর্ডটা আছে, হোয়াইট বোর্ডে যে স্টিল পার্টটা, এটা কি? মেটাল। এটা কি? মেটাল। এবার যদি তোমাকে বলে আমি কার্বনটা কি? নন মেটাল। কার্বন কি স্যার? নন মেটাল। তার মানে যতগুলো কম্পাউন্ড আছে, যেটাকে আমরা পর্যায় সারণীতে পড়ি, সেটাকে দুটো ভাগে ভাগ করা, একটা মেটাল, একটা নন মেটাল, একটা ধাতু, একটা অধাতু। ঠিক, ওটাকে ধাতুটাকে বলে ধাতব, এটা অধাতব। ঠিক, আচ্ছা এবার দেখো, যদি কোন মেটাল এক্সাম্পল কি স্যার? দেখো, যদি তুমি সোডিয়াম বলো, যদি তুমি ম্যাগনেসিয়াম বলো, ঠিক, যদি তুমি আয়রন বলো, এগুলো কি প্রত্যেকটাই? সোডিয়াম পটাশিয়াম বলো, ঠিক, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বলো, ঠিক, এগুলো প্রত্যেকটা কি? ধাতু। এগুলো প্রত্যেকটা কি? ধাতু। এইবার যদি কোন ধাতুর, আবার ভালো করে বোঝো, আমি এখন ক্ষার বোঝাচ্ছি তোমাদেরকে। ঠিক, যদি কোন ধাতুর, যাকে বলে ধাতব, যদি কোন ধাতব, কি বললাম? যদি কোন ধাতবর অক্সাইড, মানে ধাতবের অক্সাইড মানে কি স্যার? মানে ধাতু অক্সিজেনের সাথে রিয়াকশন করছে। কি? ধাতু অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি বানাচ্ছে? ধাতব অক্সাইড।
যেমন ধরে নাও সোডিয়াম কি ছিল একটা ধাতু, সোডিয়াম কি ছিল একটা ধাতু। যদি সোডিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করে, সোডিয়াম কি করে অক্সিজেনের সাথে রিয়াকশন করে, তাহলে সেটা কি বানাবে সোডিয়াম কি সোডিয়াম অক্সাইড। কি বানাবে সোডিয়াম অক্সাইড। কি বানাবে এটা সোডিয়াম অক্সাইড। কি বানাবে সোডিয়াম অক্সাইড। তাহলে এটা কি ধাতু অক্সাইড না? তার মানে কি কোন ধাতব অক্সাইড, এটাকে কি বলবো দেখো এটা ধাতু অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি বানাচ্ছে একটা ধাতব অক্সাইড। যেহেতু এটাকে কেন ধাতব অক্সাইড বলছি স্যার, কারণ সোডিয়াম কি ধাতব, সোডিয়াম কি ধাতু, সোডিয়াম কি ধাতু স্যার। আচ্ছা তার মানে যে কোনো ধাতু যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করে ধাতব অক্সাইড বানায়, তাহলে তাকে বলছে কি স্যার ধাতব অক্সাইড। ক্লিয়ার নাও। এবার দেখো ধরে নাও তার মানে কি শুধু অক্সিজেনের সাথে রিয়াকশন করলে ধাতব অক্সাইড তৈরি হচ্ছে। হ্যাঁ এবার দেখো আরেকটা জিনিস দেখো, যদি আমি বলি ধাতব হাইড্রোক্সাইড, আর বলছি কি বললাম আমি ধাতব হাইড্রোক্সাইড, আরেকবার রিপিট করে দিচ্ছি, ঠিক আমি মনে হচ্ছে আরেকবার রিপিট করা দরকার। দেখো এটা একটা ধাতু, এটা একটা কি সোডিয়াম কি, ধরো আমি তোমার সোডিয়ামের কথা বলছি প্রথমে, সোডিয়াম কি একটা ধাতু, ধাতু তো বললাম ধাতু। আচ্ছা যদি কোনো ধাতু অক্সিজেনের সাথে রিয়াকশন করে, কি করে অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি বানাচ্ছে Na2O, ঠিক মানে ধাতু আর অক্সিজেন, তাকে কি বলবো আমি ধাতব অক্সাইড। কি বলবো অক্সিজেন থাকলে আছে কি অক্সাইড, অক্সিজেন থাকলে আছে কি অক্সাইড, তো ধাতু আর অক্সিজেন থাকলে কি হবে তাকে ধাতব অক্সাইড, ঠিক। আচ্ছা স্যার ধাতব অক্সাইড বুঝলাম। এবার বলুন এবার আমি একটা কথা তোমাকে বলছি, ধাতব হাইড্রোক্সাইড কি স্যার ধাতব হাইড্রোক্সাইড মানে আবার ধাতু, হাইড্রোক্সাইড মানে কি স্যার OH, কি স্যার OH, কি OH। যদি সোডিয়াম এটাকে বলে হাইড্রক্সিল গ্রুপ, এটাকে কি বলে হাইড্রক্সিল গ্রুপ। যদি নট অনলি সোডিয়াম, যদি যে কোনো মেটাল মানে যাকে বলছে ধাতু বাংলায়, যখন কোনো ধাতু হাইড্রক্সাইল গ্রুপের সাথে রিয়াকশন করে NaOH বানাচ্ছে, তখন তাকে কি বলছে আমি ধাতব হাইড্রোক্সাইড। তার মানে যদি কোথাও শুধু অক্সিজেন থাকে তখন তাকে কি বলবো আমি ধাতব অক্সাইড, আর যদি কোথাও অক্সিজেন আর H সাইড মানে হাইড্রোজেন থাকে, OH গ্রুপ থাকে, তখন তাকে কি বলবো আমি ধাতব হাইড্রোক্সাইড। আরেকবার রিপিট করছি, দেখো আমি এক্সাম্পল দিয়ে আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো ধরো আমি তোমাকে বললাম Na2O, ঠিক, তোমাকে বলবো আমি ক্যালসিয়াম অক্সাইড, ঠিক। আচ্ছা এবার এদিকে দেখো, ধরো আমি তোমাকে বলছি NaOH, তোমাকে বলছি আমি CaOH এর হোল 2। দেখো তো এখানে আমি বললাম সোডিয়াম ক্যালসিয়াম এগুলো কি ছিল ধাতু মানে ধাতব। যদি কোনো ধাতু অক্সিজেনের সাথে রিয়াকশন করে কি বানাচ্ছিল ধাতব অক্সাইড, ঠিক। আচ্ছা যদি কোনো ধাতু অক্সিজেনের সাথে রিয়াকশন করেছিল কি ধাতব অক্সাইড। কোন ধাতু হাইড্রক্সিল, OH কে কি বলছিল স্যার OH কে হাইড্রক্সিল গ্রুপ, কি বলছিল স্যার হাইড্রক্সিল গ্রুপ। যখন কোন ধাতু হাইড্রক্সিল গ্রুপের সাথে রিয়াকশন করে একসাথে কম্বাইন হচ্ছে, একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, মানে ধাতু হাইড্রক্সিল গ্রুপের সাথে কম্বাইন কি করছে রিয়াকশন করে যুক্ত হয়ে যাচ্ছে, তখন তাকে কি বলছে ধাতব হাইড্রক্সাইড। তার মানে OH থাকলে স্যার নাম হয়ে যাচ্ছে কি ধাতব হাইড্রক্সাইড, আর অক্সিজেনের সাথে রিয়াকশন করে কম্বাইন হয়ে গেলে মানে যুক্ত হয়ে গেলে কি বলছে ধাতব অক্সাইড, ঠিক। আচ্ছা তার মানে মেটালের অক্সাইড ধাতব অক্সাইড, মেটালের হাইড্রক্সিল গ্রুপ তার মানে কি মেটালের কি ধাতব হাইড্রক্সাইড। যদি কোনো ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হয়ে যায়, স্যার জলে দ্রবীভূত মানে কি জলে গুলে যাওয়া, সোজা কথা কি জলের মধ্যে গুলে যাওয়া। যদি কোনো ধাতুর অক্সাইড বা কোনো ধাতুর হাইড্রক্সাইড, যদি কোনো ধাতুর অক্সাইড বা কোনো ধাতুর হাইড্রক্সাইড জলের মধ্যে কি হয়ে যায় স্যার গুলে যাচ্ছে, জলের মধ্যে কি হচ্ছে গুলে যাচ্ছে মানে দ্রবীভূত হয়ে যাচ্ছে, কি বলছে দ্রবীভূত হয়ে যাচ্ছে, কি বলছে বাংলায় দ্রবীভূত হয়ে যাচ্ছে। যদি কোনো ধাতুর অক্সাইড বা হাইড্রক্সাইড জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় তখন তাকে কি বলছে আমি ক্ষার। তাহলে এগুলো প্রত্যেকটাই যদি জলের মধ্যে কি হয়ে যায়, জলের মধ্যে কি হয়ে যায় দ্রবীভূত হয়ে যায় স্যার, কি হয়ে যায় দ্রবীভূত হয়ে যায়, তখন তাকে কি বলবো আমি স্যার এগুলো হচ্ছে কি বলবো স্যার এগুলোকে ক্ষার। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি আমি সংজ্ঞাটা, কি কার সংজ্ঞা ক্ষারের সংজ্ঞা বলছি। জলে দ্রবীভূত, কি বলবো আমি জলে দ্রবীভূত ধাতব অক্সাইড এবং ধাতব হাইড্রক্সাইড কে কি বলে স্যার ক্ষার বলে। বুঝতে পেরেছো কথাটা, কি বললাম জলে দ্রবীভূত মানে জলে গুলে যাওয়া যেসব অক্সাইড বা যেসব হাইড্রক্সাইড কি হয় জলের মধ্যে গুলে যায় তাদেরকে কি বলছে ক্ষার। তাহলে কি বললাম জলে দ্রবীভূত ধাতব অক্সাইড অথবা ধাতব হাইড্রক্সাইডকে কি বলে স্যার ক্ষার বলে, কি বলে স্যার ক্ষার বলে, কি বলে স্যার ক্ষার বলে। তাহলে আমি কি বললাম
যে কোনো এক ধাতুর, কি বললাম, কোনো ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড যদি কোনো জলে দ্রবীভূত হয়, আবার বলছি, রিপিট করছি, লাস্ট বার, অনেকক্ষণ থেকে বলছি, লাস্ট টাইম, দেখো, যদি ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড জলে দ্রবীভূত হয়ে যায় তাহলে তার নাম কি হয়ে গেল স্যার? ক্ষার। কি হয়ে গেল? ক্ষার হয়েছে। এবার তো হলো স্যার ক্ষার। ক্ষারের ভূমিকা কি? যেমন আমরা জল পড়েছিলাম, জলের ভূমিকা পড়েছিলাম, অ্যাসিড পড়েছিলাম, অ্যাসিডের ভূমিকা পড়েছিলাম, ক্ষারের ভূমিকা কি? দেখো, অ্যাসিড কি করছিল, বডিতে যদি ক্ষার বেশি হয়ে গেছিল তাহলে কি করছিল অ্যাসিড? সেই ক্ষারটাকে, অতিরিক্ত ক্ষারটাকে কমিয়ে দিচ্ছিল। ঠিক, তাহলে ঠিক তেমনি যদি হঠাৎ অ্যাসিড বেড়ে যায়, যদি হঠাৎ বডিতে কোনো কারণে অ্যাসিড বেড়ে গেল, অ্যাসিডিটি হয়ে গেছে বা অ্যাসিড বেড়ে গেছে বডিতে, তাহলে ক্ষার কি করবে? সেই অতিরিক্ত অ্যাসিডটাকে কমিয়ে দিবে। তাহলে প্রথম কাজ আমি কি বললাম? প্রথম কাজ আমি বললাম যে যদি অ্যাসিড বৃদ্ধি পায়, কি বললাম আমি? যদি মানবদেহে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে ক্ষার কি করবে? তাহলে ক্ষার কি করবে? তাহলে ক্ষার কি করবে? ক্ষার কি করবে? ক্ষার সেই অতিরিক্ত অ্যাসিডটাকে কি করে দেবে? নিয়ন্ত্রণ করে দেবে। কি করে দেবে? নিয়ন্ত্রণ করে দেবে। আর কি করবে স্যার? বাফার হিসেবে কাজ করবে। বলেছিলাম না কি? কার্বনিক অ্যাসিড, বলেছিলাম না কার্বনিক অ্যাসিড H2CO3, বলেছিলাম না কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড কি ছিল? H2CO3 ছিল তো, এই ভেঙে গিয়ে কি বানিয়েছিল? H+ আর HCO3-। এই কি হিসেবে কাজ করেছিল? ব্লাডের কি হিসেবে কাজ করেছিল? ব্লাডের বাফার। কি হিসেবে কাজ করেছিল? বাফার হিসেবে কাজ করছিল, ব্লাড বাফার হিসেবে কাজ করছিল। তো এটা এক ধরনের কি ছিল স্যার? ক্ষার ছিল। কি ছিল? ক্ষার ছিল। ঠিক, ক্লিয়ার? আচ্ছা, আর কি হিসেবে কাজ করবে স্যার? আর কি করবে? দেখো, কিছু কিছু কি হয়, কিছু কিছু উৎসেচক থাকে। যেমন ধরো নাও, আমি বলেছিলাম না যে আমরা যদি কোনো প্রোটিন জাতীয় খাবার খাই তাহলে প্রোটিনকে ভাঙার জন্য কাকে লাগবে? পেপসিনকে লাগবে। কিন্তু আমাদের বাড়িতে তো স্যার পেপসিন থাকে না। আমাদের বাড়িতে কি থাকে স্যার? পেপসিনোজেন। তার মানে পেপসিনোজেন কি ছিল? নিষ্ক্রিয় এনজাইম। তাহলে পেপসিনোজেন যেটা ছিল নিষ্ক্রিয় এনজাইম, তাকে কি করতে হয়েছিল? সে নিষ্ক্রিয় এনজাইমটাকে সক্রিয় করতে হয়েছিল স্যার। তো পেপসিনোজেন যখন সক্রিয় হয়ে যাবে তখন তার নাম কি হয়ে যাবে স্যার? পেপসিন। আবার বলছি, পেপসিনোজেন ছিল কি ছিল? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়টাকে কি করতে হবে স্যার? সক্রিয় করতে হবে। সক্রিয় কি ছিল স্যার? পেপসিন। তো পেপসিনোজেন থেকে যে পেপসিন, সেটা কি করাচ্ছিল? অ্যাসিড। পাকস্থলী থেকে বেরাচ্ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড করাচ্ছিল তো। তারপরে তার মানে কি, যে কোনো অ্যাসিড কি করছিল? এনজাইমের অ্যাক্টিভ করছিল, উৎসেচককে অ্যাক্টিভ করছিল। ঠিক তেমনি, ঠিক তেমনি ক্ষারও কি করে? উৎসেচককে কি করতে পারে? উৎসেচককে অ্যাক্টিভ করতে পারে। কি করতে পারে? উৎসেচককে অ্যাক্টিভ করতে পারে। স্যার একটা এক্সাম্পল বলুন, আপনি তো পেপসিনোজেন থেকে পেপসিনে কনভার্টেশনের সময় অ্যাসিডের কথা বলেছিলেন, তাহলে এমন একটা এক্সাম্পল বলুন উৎসেচকের যেখানে ক্ষার হেল্প করে, ক্ষার সাহায্য করে। কি? ট্রিপসিন। কি করে? ট্রিপসিন। ট্রিপসিন কি? ট্রিপসিন। এই ট্রিপসিন কখন ভালো কাজ করবে? যখন ক্ষার থাকবে। কি থাকবে? ক্ষার থাকবে। তার মানে এই যে ট্রিপসিন, একটা ট্রিপসিনটা কি ছিল? একটা উৎসেচক। ট্রিপসিন ছিল কি? উৎসেচক। যে উৎসেচকটা ক্ষারীয় মাধ্যমে কাজ করে। কি করে? ক্ষারীয় মাধ্যমে। এবার ভেবে দেখো তো, কোন একটা উৎসেচক ছিল যে ক্ষারীয় মাধ্যমে কাজ করে, যদি বডিতে ক্ষারই না থাকে তাহলে সেই উৎসেচকটা কাজ করতে পারবে না। তাহলে উৎসেচক যদি কাজ না করতে পারে তাহলে কি খাবারটাকে ভাঙতে পারবে না? তার মানে কি, উৎসেচক কাজ না করলে খাবার ডাইজেস্ট হবে না। তার মানে উৎসেচককে কাজ করাতে হবে। আর উৎসেচকটা মানে ট্রিপসিনটা কখন কাজ করবে স্যার? যখন ক্ষারীয় মাধ্যম থাকবে। তার মানে বডিতে কি আছে? ক্ষারেরও ভূমিকা আছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখন বলতে তিন ভূমিকাগুলো বললাম কি? বডিতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হলে ক্ষার কি করে দেয়? সেটাকে কন্ট্রোল করে দেয়। সেকেন্ড থিং কি বললাম আমি? ব্লাডের বাফার হিসেবে কাজ করে। কি বলেছিলাম আমি? ব্লাডের বাফার হিসেবে কাজ করে। আর লাস্ট কি বললাম আমি? যে ট্রিপসিন নামক একটা উৎসেচক আছে যা যা ক্ষারীয় মাধ্যমে ভালো করে কি করে? কাজ করে। যা ক্ষারীয় মাধ্যমে কি করে? ভালো করে কাজ করে। ঠিক? তাহলে ক্ষার কমপ্লিট হলো আমাদের এর সাথে। ঠিক, চলো আমরা পড়বো এবার লবণ। কি পড়বো আমরা? লবণ। ঠিক, তার মানে অজৈবর মধ্যে আমরা জল পড়লাম, অ্যাসিড পড়লাম, ক্ষার কমপ্লিট করলাম। লাস্ট টপিক অজৈবর কি? সেটা লবণ। কি পড়বো আমরা? লবণ। ঠিক, সল্ট। লবণ, সল্ট। আচ্ছা দেখো স্যার, লবণটা কিভাবে তৈরি হয়? আবার এখন লবণ আসলো কিভাবে? হঠাৎ লবণের কথা কেন বলছেন? দেখো, সোজা কথা, সোজা বাংলা কথা বলবো। যখনই কোনো অ্যাসিড, ঠিক, আর বেস, স্যার অ্যাসিডকে অ্যাসিডই বলে, জানেন? জানি। বেস কে স্যার বাংলায় কি বলে? ক্ষার। এখনই বোঝালাম। ঠিক, যখনই কোনো অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করবে, যখনই কোনো অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করবে, দেখো অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করছে, তখন কি তৈরি হবে? সল্ট তৈরি হবে। কি তৈরি হয়? সল্ট প্লাস ওয়াটার। কি তৈরি হয়? সল্ট প্লাস ওয়াটার। তার মানে
যতগুলো লবণ আছে সেগুলো কার মাধ্যমে আসছে, অ্যাসিড আর বেস রিয়াকশন করলেই সল্ট আর ওয়াটার তৈরি হচ্ছে। তার মানে তাহলে সল্ট কখন তৈরি হবে স্যার, যখন অ্যাসিড আর বেস ঠিক যখনই রিয়াকশন করবে তখনই সল্ট তৈরি হবে। কি তৈরি হবে, সল্ট তৈরি হবে। কি তৈরি হবে, সল্ট তৈরি হবে। স্যার এক্সাম্পল দিন, এভাবে বকলে হবে না, এক্সাম্পল দিতে হবে। দিব এক্সাম্পল দিন স্যার, দিব। দেখো আমি কি বললাম, অ্যাসিড আর বেস। ধরে নাও আমি তোমাকে বলছি, ঠিক ধরে নাও আমি তোমাকে বলছি যে একটা অ্যাসিডের নাম বলো। কাকে স্যার, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কালকেই পড়িয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি ছিল, তীব্র অ্যাসিড ছিল। আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড স্যার রিয়াকশন করছে, তার মানে এটা কি অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হলো অ্যাসিডের উদাহরণ। স্যার বেসের উদাহরণ দিন। ধরো আমি তোমাকে বললাম NaCl, কার কথা বললাম আমি, NaCl, সরি NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। বেস কি ছিল স্যার, ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। এই দেখো ধাতব হাইড্রোক্সাইড, তাহলে এর নাম কি হলো স্যার, বেস। এর নাম কি হলো স্যার, বেস। এবার দেখো যখনই বললাম আমি অ্যাসিড আর বেস রিয়াকশন করবে তখনই কি তৈরি হবে বলেছিলাম আমি, সল্ট প্লাস ওয়াটার। কি বলেছিলাম, সল্ট প্লাস ওয়াটার। আর ওয়াটারের ফর্মুলা কি স্যার, H2O। H2O কে কি বলে, ওয়াটার মানে জল, কি জল, ওয়াটার, ওয়াটার মানে জল। তাহলে যখনই অ্যাসিড আর বেস রিয়াকশন করবে তখনই ওয়াটার তৈরি হবে। আর ওয়াটারের ফর্মুলা কি স্যার, H2O। দেখো এই যে H, এই যে H, ঠিক এই H টা আসবে আর এই OH, এই দুটো মিলে কি করে নেবে স্যার, এই H আর এই OH এই দুটো মিলে কি বানিয়ে দিবে স্যার, ওয়াটার। কি বানিয়ে দিবে, ওয়াটার। ঠিক। আর এই যে থাকলো কি তাহলে Cl, আর এখানে থাকলো কি Na, এটা দুটো মিলে কি বানিয়ে দিবে, NaCl। কি বানিয়ে দিবে, NaCl। আর এই যে NaCl এটাই কি হলো স্যার, সল্ট। এটাই কি হলো স্যার, সল্ট। এটাই হলো কি হলো স্যার, সল্ট। দেখো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। এই ধরো HCl ছিল, এবার তুমি মনে মনে ভাঙো, দেখো আমি কি করে হয় স্যার, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি। HCl ছিল, অ্যাসিড কি দিত, H প্লাস। অ্যাসিড কি দিত, বলো আমার সাথে বলো, অ্যাসিড কি দিত, H প্লাস। বলেছিলাম অ্যাসিড কি দিত, H প্লাস। তাহলে HCl ভাঙলে কি হবে, H প্লাস, আর কি হবে, Cl মাইনাস হলো। আচ্ছা NaOH ভাঙলে কি হবে স্যার, Na প্লাস আর OH মাইনাস, Na প্লাস আর OH মাইনাস। এবার দেখো এর মাইনাস এর প্লাসটা কি করবে, এর মাইনাস কে অ্যাট্রাক্ট করবে। এর প্লাস কে ছিল H, এর মাইনাস কে ছিল OH। তাহলে এর প্লাস H আর এর OH মাইনাস দুটো রিয়াকশন করে কি বানিয়ে দিবে স্যার, ওয়াটার। ঠিক। আর এর মাইনাস এর প্লাস কে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। ঠিক, মানে অপোজিট মানে কি, অসম চার্জ কি করে, একে অপরকে আকর্ষণ করে। তাহলে এর পজিটিভ চার্জ এর নেগেটিভকে আকর্ষণ করবে, এর নেগেটিভ চার্জ এর পজিটিভকে আকর্ষণ করবে। ঠিক। তাহলে এর H প্লাস এর OH মাইনাসের সাথে রিয়াকশন করে কি বানিয়ে দিবে, ওয়াটার। আর এর Cl মাইনাস এর Na প্লাসের সাথে রিয়াকশন করে কি বানিয়ে দিবে, NaCl। আর NaCl টা কি হচ্ছে স্যার, সল্ট। NaCl টা হচ্ছে কি স্যার, সল্ট। ঠিক, NaCl টা হচ্ছে কি স্যার, সল্ট। তার মানে অ্যাসিড আর বেস রিয়াকশন করে কি বানাচ্ছে, ওয়াটার আর সল্ট। আজকে থেকে আমি বলে দিচ্ছি, মনে রাখবা, যখনই কোনো রিয়াকশনে অ্যাসিড আর বেস রিয়াকশন করছে, যখনই কোনো রিয়াকশন দেখবা যে কোনো অ্যাসিড আর বেস রিয়াকশন করছে, তখনই বুঝে যাবা সেখানে কি তৈরি হবে, সল্ট আর ওয়াটার। কি তৈরি হবে, সল্ট আর ওয়াটার। অলওয়েজ ট্রু, কোথাও ভুল নেই, সব সময় সত্যি এটা। অ্যাসিড আর বেস রিয়াকশন করলে কি হবে, সল্ট আর কি হবে, সল্ট আর ওয়াটার। কি করে হচ্ছে, এর অ্যাসিড ভাঙলে H প্লাস ছাড়ছে আর বেস ভাঙলে OH মাইনাস ছাড়ছে। এই H প্লাস আর OH মাইনাস কি হচ্ছে, যুক্ত হয়ে কি বানাচ্ছে, H2O ওয়াটার। আর এর Na প্লাস এর Na প্লাস এর Cl মাইনাস কি হচ্ছে, NaCl। তাহলে NaCl কি একটা সল্ট। স্যার NaCl কি স্যার, আমাদের বাড়িতে যে লবণটা খাই না, আমরা যে বাড়িতে যে লবণটা খাই, সবজিতে বলো যে কোনো জিনিসে, সেই লবণটাই কি স্যার, NaCl। ঠিক, এটাই তাহলে কি হয়, ডোমেস্টিক লবণে বলে। NaCl কে কি বলে, ডোমেস্টিক। ডোমেস্টিক মানে স্যার বাড়িতে ব্যবহার করা হয়। তাহলে NaCl হচ্ছে কি এক ধরনের ডোমেস্টিক লবণ, যেটা বাড়িতে ব্যবহার করা হয়। এই হচ্ছে লবণ। তাহলে লবণ কি করে তৈরি হয়, যখনই অ্যাসিড আর বেস রিয়াকশন করবে তখনই কি তৈরি হবে, লবণ তৈরি হবে। ঠিক আছে, আবার বলছি, যখনই অ্যাসিড আর বেস রিয়াকশন করবে তখনই কি তৈরি হবে, লবণ তৈরি হবে। ঠিক, কি বললাম যে, তাহলে কি বললাম যে এই যে অ্যাসিড, সরি এই যে সল্ট কিভাবে তৈরি হচ্ছে, যখনই অ্যাসিড আর বেস রিয়াকশন করছে। কি বললাম, যখনই অ্যাসিড আর বেস রিয়াকশন করছে তখনই কি তৈরি হচ্ছে, সল্ট তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, সল্ট। এবার সল্ট মানে হচ্ছে লবণ। স্যার এবার লবণের ভূমিকা বলুন। যেমন আপনি স্যার অ্যাসিড পড়ালেন, অ্যাসিডের ভূমিকা বললেন। আজকে ক্ষার পড়ালেন, ক্ষারের ভূমিকা বললেন। জল পড়িয়েছেন, জলের ভূমিকা বলেছেন। স্যার আজকে অ্যাসিড, লাস্ট টপিক ছিল আমাদের স্যার লবণ, লবণের ভূমিকাটা বলুন। ঠিক আছে, বলবো, তাতে কি সমস্যা। দেখো লবণের প্রথম ভূমিকা ছিল কি, ধরে নাও আমার রক্তে অ্যাসিড বেড়ে গেছে বা আমার রক্তে ক্ষার বেড়ে গেছে। ঠিক, তাহলে বেড়ে যাওয়াটা কোনোটাই ভালো না। তাহলে কি অ্যাসিড বাড়ুক বা ক্ষার বাড়ুক, তাহলে কি হবে, বাফারটা চেঞ্জ হয়ে যাবে না। আমাদের বাফার কত ব্লাডে বলেছিলাম
7.3 থেকে 7.4। আমাদের ব্লাডের পিএইচ কত? ব্লাডের পিএইচ কত? 7.3 থেকে 7.4 বলেছিলাম না, কত? 7.3 থেকে 7.4। আমাদের ব্লাডের কি এটা, মানে রক্তের কি পিএইচ। এবার এটাকে মেনটেন কে করে? রক্তের পিএইচটাকে বাফার। কে মেনটেন করে? বাফার। কে বলেছিলাম না, এই যে HCO3 মাইনাস, কে HCO3 মাইনাস বাইকার্বনেট আয়ন বলেছিলাম না। বাইকার্বনেট কেন বলে? হাইড্রোজেন আছে বলে বাই বলে, হাইড্রোজেন আছে বলে বাই বলে, আর CO3 কে কি বলে? কার্বনেট। তাহলে বাইকার্বনেট। আর বাইকার্বনেট আয়নই কি করে? বাইকার্বনেট আয়ন কি করছিল? রক্তের পিএইচ কে মেনটেন করছিল। ঠিক, এবার তুমি যদি দেখো রক্তের পিএইচ মেনটেন হচ্ছিল কার জন্য? বাইকার্বনেটের জন্য। এবার ধরে নাও রক্তের মধ্যে কোনো কারণে অ্যাসিড বেড়ে গেছে বা কোনো কারণে ক্ষার বেড়ে গেছে। ঠিক, আইদার অ্যাসিড বেড়ে গেছে অথবা ক্ষার বেড়ে গেছে। স্যার কোনো কিছু বেড়ে যাওয়াটা তো ভালো না, কোনো কিছুই বেড়ে যাওয়া ভালো না। যেটাই বাড়বে তখনই অ্যাসিড আর বেস রিঅ্যাকশন করে যাবে। ঠিক, ধরো অ্যাসিড বেড়ে গেল, তাহলে অ্যাসিড বেসের সাথে রিঅ্যাকশন করে গেল। বেস বেড়ে গেল, তাহলে বেস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে গেল। আর অ্যাসিড আর বেস যখন রিঅ্যাকশন করে তখন কি তৈরি হবে বলেছিলাম? লবণ। কি তৈরি হবে? লবণ। ঠিক, সেই লবণ কি করে দিবে? সেই লবণ কি করে দিবে? রক্তের সাম্যতা বজায় রাখবে। কি করবে? রক্তের সাম্যতা বজায় রাখবে। আবার বলছি, রিপিট করছি। তাহলে লবণের কাজ কি ছিল? প্রথম, রক্তের সাম্যতা বজায় রাখা। কি ছিল? রক্তের সাম্যতা বজায় রাখা। একটা ইন্টারেস্টিং কথা বলবো, ইন্টারেস্টিং কথা, একটু আউট অফ টপিক যাচ্ছি। আমি বলেছিলাম যে আমাদের ব্লাডের পিএইচ কত, রক্তের পিএইচ কত? 7.3 থেকে 7.4। ঠিক, কে মেনটেন করছিল? বাইকার্বনেট আয়ন। যেহেতু রক্তের পিএইচ কে মেনটেন করছিল বাইকার্বনেট আয়ন, সেই জন্য বাইকার্বনেট আয়নকে কি বলছিল? বাফার। কি বলছিল? বাফার। দেখো আমার না বেঙ্গলি লিখতে একটু অসুবিধা হয়, বেঙ্গলি টার্মগুলো বলে দেবো। কি বলছিল? বাফার। ঠিক, আচ্ছা, তার মানে বাফার কি করছে? রক্তের পিএইচ কে মেনটেন করছিল। আচ্ছা, এবার দেখো যদি কোনো কারণে, সেটা কত ছিল স্যার? 7.3 থেকে 7.4। তার মানে নর্মাল ব্লাডের পিএইচ কত হয়? 7.3 থেকে 7.4। এইবার ধরে নাও, প্রথম কথা, চট করে বা নরমালি ব্লাডের পিএইচ চেঞ্জ হয় না, কারণ বাফার আছে তো। বাফার কি করে? রক্তের পিএইচ কে কি করে? অপরিবর্তনীয় রাখে। এর আগের দিন বুঝিয়েছি আমি। বাফার কি করে? রক্তের পিএইচ কে অপরিবর্তনীয় রাখে। এবার ধরে নাও সামহাও কোনো একটা কারণে, ঠিক, কি করে? এত বড় কমপ্লেক্স বডি, বা ধরে নাও কোনো একটা কারণে কি যে কি পিএইচ বেড়ে গেছে। ঠিক, কত বেড়েছে স্যার? 7.8 হয়ে গেছে। কত হয়ে গেছে স্যার? 7.8। বা কোনো একটা কারণে পিএইচ কমে গেছে, কত থেকে? 7.3 থেকে 7.4 এটা হয়। ধরুন আমি 7.3 ধরে বলছি, ধরুন নর্মাল পিএইচ কত ব্লাডে? 7.3। এবার 7.3 থেকে বেড়ে কত হয়ে গেছে? 7.8। বা 7.3 থেকে কমে কত হয়ে গেছে? 6.8। কি বলছি আমি লিখে দেখাচ্ছি। ঠিক, ধরে নাও ব্লাডের পিএইচ কত হয়? 7.3 থেকে 7.4। ঠিক, এটা হচ্ছে নরমাল পিএইচ। এবার ধরে নাও কোনো একটা কারণে এটা বেড়ে গিয়ে 7.8 হয়ে গেছে, বা কোনো একটা কারণে এটা কমে গিয়ে 6.8 হয়ে গেছে। এটা বেড়ে গিয়ে হয়েছে, এটা কমে গিয়ে হয়ে গেছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হবে স্যার? পার্সেন্টটা মারা যাবে, সোজা কথা। ঠিক, তার মানে ব্লাডের পিএইচ যদি ব্লাডের পিএইচ 7.8 বেড়ে গিয়ে হয়ে যায় বা কমে গিয়ে 6.8 হয়ে যায়, এক্ষেত্রে কি হয়ে যাবে? পিএইচ 7.8 মানে 7-এর অনেক বেশি, তাহলে এটা কি হয়ে যাবে? বেস হয়ে যাবে। ব্লাডটা একদম কি হয়ে যাবে? বেসিক হয়ে যাবে। ব্লাডটা একদম কি হয়ে যাবে? বেসিক টাইপের ব্লাড হয়ে যাবে। ঠিক, ক্ষারীয় রক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্ষারীয় রক্ত। কারণ 7-এর বেশি হলে কি হয়? 7 থেকে 14 হলে ক্ষারীয়, আর 1 থেকে 7-এর মানে 7-এর নিচে আসলে কি হয়? অ্যাসিড। তাহলে ব্লাডে যদি রক্তের পিএইচ 7.8 হয়ে যায়, তাহলে 7 থেকে অনেক বেড়ে গেল, তাহলে রক্তটা কি হয়ে যাবে স্যার? ক্ষারীয় হয়ে যাবে। ঠিক, আর ব্লাডের পিএইচ যদি 7.3 বা 7.4 থেকে কমে 6.8 হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে স্যার? 7 এর নিচে আসলে কি হয়ে যায়? অ্যাসিড হয়ে যায়। তাহলে রক্তটা কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাসিড। তাহলে এটাকে কি বলে? অ্যাসিডিক ব্লাড। কি বলে এটাকে? অ্যাসিডিক বা অ্যাসিড রক্ত বলে। কি বলে এটাকে? অ্যাসিড রক্ত। ঠিক, এই দুটো ক্ষেত্রে কি হবে? পার্সনটা মারা যাবে। কি হবে? দ্য পার্সন গোয়িং টু বি ডেড। কি? পার্সনটা মারা যাবে। ঠিক, কোনো উপায় নেই তাকে বাঁচানোর, ন্যাচারালি। ঠিক, আচ্ছা, এটা তোমাদের ইন্টারেস্টিং এর জন্য বললাম। দেখো, আচ্ছা, এবার তোমাকে আমি বলি লবণের কি পড়াচ্ছিলাম আমি? ভূমিকা। লবণের কি পড়াচ্ছিলাম আমি? ভূমিকা। চলে আসি টপিকে ঘুরে আবার। লবণের ভূমিকা পড়াচ্ছিলাম আমি। আচ্ছা, লবণের ভূমিকায় প্রথম কথা কি বললাম? যে রক্তে যদি অ্যাসিড বেড়ে যায়, রক্তে যদি অ্যাসিড বেড়ে যায় বা বেস বেড়ে যায়, তাহলে সেটা রিঅ্যাকশন করে লবণ বানিয়ে দেয়। তার মানে কি হচ্ছে? কোনো কিছুকে বাড়তে দেয় না চট করে, কোনো কিছুকে চট করে বাড়তে দেয় না। তার মানে কি? রক্তের মধ্যে কি করছে? সাম্যতা, মানে কি? সমান। রক্তের মধ্যে কি করছে? সাম্যতা বজায় রাখছে। তাহলে লবণের প্রথম কাজ কি ছিল? রক্তের সাম্যতা বজায় রাখা। সেকেন্ড কাজ কি ছিল? দেহেতে, ধরো আমি এরকম আমি পড়াচ্ছি, ঠিক আছে? দেখো অ্যাকচুয়ালি কি বলতো, দেখো ছোট্ট একটা রুম আমরা রেকর্ড করছি, ঠিক আছে? চারিদিকে সব উইন্ডো বন্ধ। এবার ফ্যান চালাতে পারবো না, আওয়াজ হবে।
ঠিক, এসি নেই, সত্যি কথা বলতে এসি নেই, তাহলে সমস্যা হয়ে যাবে না, ওই জন্য এত ঘেমে যাচ্ছি। ঠিক, বাদ দাও, চলো ক্লাস নিয়ে কথা, তোমার পড়ানো নিয়ে কথা। দেখো এবার তোমরা যদি বলি আমি যে ধরে নাও কোনো একটা কারণে যে আমি ঘেমে যাচ্ছি, তার মানে কি হচ্ছে, আমার বডি থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে, আমার বডি থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে। যখনই একটা পার্সন, ইফ এ পার্সন হ্যাভ সোয়েটিং, যখন একটা পার্সন সোয়েট করবে, ঠিক, তখন সে কি করবে, তার বডির অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে। যখনই কোনো বডির পার্সনের অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে, কি করবে, যখনই কোনো পার্সনের কি হবে, অতিরিক্ত জলটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। ঠিক, কি বলছি, বেরিয়ে যাবে, তখন তো মানে দেখো আমি যে এখানে ঘেমে যাচ্ছি, এটা বুঝিয়ে বলছি, এই দেখো আমি ঘেমে যাচ্ছি, শুধু কি আমার জল বেরোচ্ছে না, আমার বডিতে কি আছে, লবণও আছে, আমার বডিতে কি আছে, আমার বডিতে কি আছে, লবণও আছে। এবার দেখো যখন কোনো একটা পার্সন ঘেমে যাবে, তখন অতিরিক্ত জল তো বেরাচ্ছেই, তার সাথে সাথে লবণও বেরিয়ে যাচ্ছে, লবণও বেরিয়ে যাচ্ছে। সেই জন্য তখন কি করে, গরমের সময় অনেকে ওআরএস খায়, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক, যে ওআরএস খায়। তার মানে আমি কি বলতে চাইছি, দেহের অতিরিক্ত জল বেরিয়ে গেলে, কি বললাম, কোন একটা হিউম্যান বডির অতিরিক্ত জল বেরিয়ে গেলে কি করে, ওআরএস সেটাকে ব্যালেন্স করে দেয়, ওআরএস সেটাকে কি করে দেয়, ব্যালেন্স করে দেয়। তাহলে হলো এটা। আচ্ছা এবার দেখো, ধরে নাও মাসেল মুভমেন্ট বুঝো, ধরো এই যে আমার হাতটা আছে, এই যে আমি হাতটা মুভ করাচ্ছি, এটাকে কি বলছে, এখানে একটা পেশি আছে তো, বাইসেপস পেশি বা অনেক কিছু পেশি আছে, বাদ দাও, সেটা যখন পড়াবো বলবো। তো এই যে কোন একটা পেশির মুভমেন্ট হচ্ছে, যাকে বাংলায় বলছে কি, পেশির সঞ্চালন বা মাসেল মুভমেন্ট। এই যে কোন একটা মাসেল মুভমেন্ট হচ্ছে, বা এই যে আমার হার্ট আছে, হার্ট আছে তো, কি আছে, হার্ট আছে, এই যে আমার হার্টটা আছে কিনা, তো হার্টটা কি করছে, অলওয়েজ পাম্প করছে ব্লাড, এরকম করে ব্লাড কি করছে, পাম্প করছে। তাহলে এই যে হৃৎপিণ্ডের সঞ্চালন, কি, হৃৎপিণ্ডের সঞ্চালন অথবা পেশির সঞ্চালন, আবার বলছি, হৃৎপিণ্ডের সঞ্চালন বা পেশির সঞ্চালন, সেটাকে ব্যালেন্স কি করছে, সল্ট, কি করছে, সল্ট মানে লবণ। তাহলে আবার কি বললাম, পেশির সঞ্চালন আর হৃৎপিণ্ডের সঞ্চালন, কার কথা বললাম, পেশির সঞ্চালন আর হৃৎপিণ্ডের সঞ্চালনের জন্য কাকে দরকার, লবণকে দরকার, কাকে দরকার, লবণকে দরকার। কথা বুঝতে পেরেছো? আবার রিপিট করে দিচ্ছি, লবণ যখনই অ্যাসিড আর বেস রিয়াকশন করবে, তখনই লবণ আর জল তৈরি হবে। লবণের কাজ কি ছিল স্যার, বা ভূমিকা কি ছিল, দেখো প্রথম কি বললাম, রক্তের সাম্যতা বজায় রাখে, ঠিক। আচ্ছা দেহে থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেলে আমরা ওআরএস খেয়ে সেটাকে মেনটেন করে দিই। আর সেকেন্ড কি বললাম স্যার, কোন একটা মাসেল মুভমেন্ট, কি বললাম, কোন একটা মাসেল মুভমেন্ট বা হার্টের রিদমিক বিটিং, হার্ট কি করে, রিদমিক বিট করে, হার্ট কি করে, রিদমিক্যালি বিট করে। মানে দেখো আমাদের হার্ট কি করছে, হৃৎপিণ্ড কি করছে, বুঝতেই পারছো, এটা সবারই করে, ঠিক। তাহলে এই যে হৃৎপিণ্ড যে বিট করছে কন্টিনিউয়াসলি, এটাকে মেনটেন কে করছে, হার্টকে যে বিট করছে সেটাকে মেনটেন কে করছে, সেটাকে মেনটেন করছে সল্ট, কি করছে, সল্ট। তাহলে আবার বলছি, এটা কি, পেশির সঞ্চালন মানে মাসেল মুভমেন্ট, ঠিক। আর এটা কি, হার্টের ব্রিটিং, এ দুটোকে কন্ট্রোল কে করছে, এ দুটোকে কন্ট্রোল কে করছে, সল্ট। আমি একটা ইন্টারেস্টিং টপিক তোমাকে মনে পড়েছে, আমি এখন বলবো, দেখো 1 মিনিট দেখো, দারুণ লাগবে শুনতে। এটা একটু আউট অফ টপিক বলছি, বাস ইন্টারেস্টিং যে শুনে নাও ভালো করে। দেখো ধরে নাও, আমি আমাকে দিয়েই বলি, সব থেকে ভালো হবে। দেখো ধরো আমি একটা কোনো জাস্ট বোঝানোর জন্য বলছি, দেখো এটাকে কি বলে, গলার নিচ থেকে, দেখো গলার নিচ থেকে একটা পাতলা আমাদের না পর্দা আছে, যেখানে আমাদের বুকটা শেষ হচ্ছে না, চেস্ট যেখানে শেষ হচ্ছে, সেখানে একটা পাতলা পর্দা আছে, যাকে বলছে কি, ডায়াফ্রাম। কি বলছে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। কি বলছে, তার মানে যেখানে এই যে বুক আর এই যে নিচে কি আমাদের এটা পেট, যাকে বলে অ্যাবডোমেন। কি বলে, অ্যাবডোমেন। এটাকে কি বলে, চেস্ট ক্যাভিটি, এটাকে কি বলে, অ্যাবডোমেন। কি বলে, অ্যাবডোমেন। এটাকে কি বলে, চেস্ট ক্যাভিটি, এটা অ্যাবডোমেন। তার চেস্ট ক্যাভিটি আর অ্যাবডোমেনকে সেপারেট করে কে রেখেছে, সেপারেট করে কে রেখেছে, একটা পাতলা পর্দা, যার নাম কি, ডায়াফ্রাম। ইংরেজিতে কি বলে, ডায়াফ্রাম। বাংলায় কি বলে, মধ্যচ্ছদা। আবার বলছি, এটা কি, বক্ষ গহ্বর, বাংলায় বলে কি, বক্ষ গহ্বর। এটাকে বলে উদর গহ্বর। পেটকে কি বলে, উদর গহ্বর। তাহলে বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে আলাদা করে, পৃথক করে কে রেখেছে, একটা পাতলা পর্দা, যাকে বলে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। কি বলে, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। দেখো এবার এই যে আমরা বলি যে হৃৎপিণ্ড থাকে বাম দিকে, মানে আমাদের হৃৎপিণ্ড বাম দিকে থাকে, এটা কি সত্যি না, ফলস। আমি বলছি বাম দিকে হৃৎপিণ্ড থাকে না। কোথায় থাকে না, বাম দিকে থাকে না। কি থাকে স্যার, দেখো আমি বলে দিচ্ছি। হৃৎপিণ্ড এটাকে কি বলে, চেস্ট ক্যাভিটি, বক্ষ গহ্বর থাকে কোথায়, এখানে। হৃৎপিণ্ড একেবারে চেস্ট, এটা কি, চেস্ট ক্যাভিটির মিডিল। হৃৎপিণ্ড একেবারে চেস্ট ক্যাভিটির যে মিডিল, এই যে বক্ষ গহ্বরের যে মিডিল, সেই পজিশনে থাকে। কোথা থেকে, বক্ষ গহ্বরের মিডিলে থাকে। কিন্তু হৃৎপিণ্ডটা দেখতে কিরকম হয়, যদি আমি একটু হালকা ড্র করার চেষ্টা করি। দেখো আমি ড্রয়িং এ না খুব ইন্টারেস্ট, মানে খুব
একদম বাজে বলতে পারো, ঠিক? এই দেখো, যদি এরকম আমি ড্র করি, এটা ধরে নাও চেস্ট ক্যাভিটি, এটা চেস্ট ক্যাভিটি ধরে নাও মিড লাইন, এটা কি ছিল ধরে নাও চেস্ট ক্যাভিটির মিড লাইন, চেস্ট ক্যাভিটির মিড লাইন, মিড লাইন মানে কি মাঝখান বরাবর, এটা ধরে নাও চেস্ট ক্যাভিটির মিড লাইন। একদম চেস্ট ক্যাভিটির মিড লাইনে, একদম চেস্ট ক্যাভিটির মিড লাইনে এখানে কে থাকে? হৃৎপিণ্ড থাকে। কে থাকে? হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ডের উপরটাকে কি বলে? উপরটাকে বলে কি? বেস বলে। কি বলে? বেস। আর নিচেটাকে কি বলে? অ্যাপেক্স। কি বলে? অ্যাপেক্স। উপরটাকে কি বলে? বেস। আর নিচেটাকে কি বলে? অ্যাপেক্স। ঠিক? দেখো, হৃৎপিণ্ড থাকে তো একদম কি মিড লাইন বরাবর, কিন্তু হৃৎপিণ্ডের যে নিচের অ্যাপেক্সটা কি, এটা কি? আমি ভাই তাহলে এটা কি হবে? লেফট সাইড, এটা কি হবে? রাইট সাইড। তাহলে এটা কি ছিল? লেফট সাইড, এটা কি ছিল? রাইট সাইড। দেখো, যদি আমি এরকম আছি তাহলে হৃৎপিণ্ড কোথায় যাবে? মাঝখানে। কিন্তু হৃৎপিণ্ডের উপরটা যাকে বলছে বেস, সেটা তো মাঝখানেই আছে। কিন্তু দেখো হৃৎপিণ্ডের নিচেরটা যাকে বলছে অ্যাপেক্সটা, সেটা কোন সাইডে আছে? দেখো লেফট সাইডে টিল করে আছে। টিল মানে কি? বাঁকানো। লেফট সাইডে কি আছে? একটু টিল করে আছে। তার মানে ওই জন্য আমরা বাম দিকে হাত দিলে কি হয়? একটু ধুকধুক ধুকধুক করে যেটা হয় সেটা আমরা ফিল করতে পারি। রিজন কি? যে হৃৎপিণ্ড আছে তো কি দিকে? মাঝখানে। হৃৎপিণ্ড আছে কোথায়? বুকের একদম মাঝখানে। কিন্তু হৃৎপিণ্ডের যেটা নিচের অংশ যাকে বলছে কি? অ্যাপেক্স। যাকে কি বলছে? অ্যাপেক্স। সেটা কোন দিকে আছে? সেটা বাম দিকে একটু হেলে আছে। বাম দিকে সেটা কি আছে? একটু হেলে আছে। মানে হৃৎপিণ্ড আছে, এটা ধরো না হৃৎপিণ্ড, এটা আছে মাঝখানেই। আছে কোথায়? মাঝখানে। বাট এটা কি? উপরেরটা হৃৎপিণ্ডের উপরটা কি? একে কি বলছে? বেস। নিচেরটাকে কি বলছে? অ্যাপেক্স। এটা আছে কোথায়? বুকের একদম ঠিক মাঝখানে। কিন্তু যেটা নিচের পোর্শন যেটা অ্যাপেক্স, সেটা একটু বাম দিকে এরকম করে হেলে আছে। কি আছে? বাম দিকে একটু হেলে আছে। যেহেতু হৃৎপিণ্ডের নিচের অংশ যেটা অ্যাপেক্স সেটা বাম দিকে হেলে থাকে, সেই জন্য আমরা হার্টবিটটা বেশিরভাগ টাইম বাম দিকে ফিল করতে পারি। কি করতে পারি? হার্টবিটটা বেশিরভাগ টাইম বাম দিকে ফিল করতে পারি। এটাই আমরা সবাই বলি যে হৃৎপিণ্ড বাম দিকে থাকে, কিন্তু হৃৎপিণ্ড বাম দিকে থাকে না। হৃৎপিণ্ড থাকে কোথায়? একদম মিড অফ চেস্ট ক্যাভিটি, বক্ষ গহ্বর, এটাকে বলে বক্ষ গহ্বর। বক্ষ গহ্বরে একদম মাঝখানে থাকে। আর হৃৎপিণ্ডের একদম ঠিক নিচের অংশ যেটাকে বলে অ্যাপেক্স, সেটা কি থাকে? টিল্ট টুয়ার্ডস লেফট। কি বলে? টিল্ট। টিল্ট মানে বাঁকানো। টিল্ট টুয়ার্ডস লেফট মানে নিচের, মানে লেফট মানে বাম দিকে, বাম দিকে একটু বাঁকিয়ে আছে। ওই জন্য এই সাইডে আমরা কি করি? হার্টবিটটাকে ফিল করি। কি করি? হার্টবিটটাকে ফিল করি। আবার রিপিট করে দিচ্ছি, ইংরেজিতে বলছি একবার দেখো। The lower portion of the human heart, the lower portion of the human heart tilt towards left. The lower portion of the human heart tilt towards left normally. ঠিক? That's why we feel the heartbeat are coming from left side of chest cavity. Clear? আবার বলছি, হৃৎপিণ্ডের নিচের অংশটা বাম দিকে বেঁকে আছে। ঠিক? যার জন্য আমরা হৃৎস্পন্দন যেটা হয় সেটা কোথায় পাই? বাম দিকে পাই। কিন্তু হৃৎপিণ্ড আছে কোথায়? একদম মিডিলে। এবার স্যার এগুলো বলছেন কারণ একটু শোনো, একটা ভালো কথা। 1 লাখের মধ্যে অলমোস্ট, একটা কোনো ফিক্স নেই তবুও বলছি আমি, আউট অফ 1 লাখ, 1 লাখের মধ্যে একজন এরকম হয়, একটা পার্সেন্ট হয় এরকম। আবার বলছি, আউট অফ 1 লাখ একটা পার্সেন্ট এরকম হয় যার কি হয়? হৃৎপিণ্ডের নিচেরটা যাকে বলছে কি? অ্যাপেক্স। যাকে বলছে কি? অ্যাপেক্স। সেটা লেফটে মানে বাম দিকে না বাঁকিয়ে ডান দিকে বাঁকানো থাকে। আবার বলছি, কি বলছি? আবার বলছি, ভালো করে শোনো। 1 লাখের মধ্যে একজনের এরকম হয়, কি হয়? যে হৃৎপিণ্ডের নিচের অংশটা, হৃৎপিণ্ডের নিচের অংশটা যেটা নরমালি বাম দিকে বাঁকানো থাকে, সেটা বাম দিকে না হয়ে ডান দিকে বাঁকানো থাকে। কি হয়? ডান দিকে বাঁকানো হয়। ডান দিকে বাঁকানো হয়। আর এই রকম হৃৎপিণ্ডের পজিশনকে কি বলে? এই রকম হৃৎপিণ্ডের পজিশনকে কি বলে? ভালো করে দেখো, কি বলে? ডেক্সট্রোকার্ডিয়াল হার্ট। কি বলে? ডেক্সট্রো, যেখানে হৃৎপিণ্ড সেখানে কার্ডিয়াক ওয়ার্ড ইউজ হয়। ডেক্সট্রো মানে কি? রাইট সাইড। ডেক্সট্রো মানে কি? রাইট সাইড। কার্ডিয়াক মানে কি? হৃৎপিণ্ড। আর হার্ট মানে তো হৃৎপিণ্ড, সবাই জানো এটা। তাই ডেক্সট্রো কার্ডিয়াল হার্ট। ঠিক? আবার বলছি, আবার একবার শর্টে সামারিতে শেষ করছি। দেখো, নর্মাল পার্সনের হৃৎপিণ্ড থাকে মাঝখানে। ঠিক? হৃৎপিণ্ডের যে নিচের অংশ তাকে বলে অ্যাপেক্স। সেই অ্যাপেক্সটা বাম দিকে বাঁকানো থাকে, যার জন্য আমরা হৃৎস্পন্দন বা হার্টবিট সেটা বাম দিকে ফিল করি। বাট 1 লাখের মধ্যে এমন একজন মানুষ থাকে যা হৃৎপিণ্ডের নিচের অংশ যেটাকে বলছে কি? অ্যাপেক্স। যেটাকে কি বলছে? অ্যাপেক্স। সেটা লেফটের সাইডে দিকে, মানে বাম দিকে না বাঁকিয়ে ডান দিকে বাঁকানো থাকে, মানে টিল্ট টুয়ার্ডস রাইট। টিল্টস টুয়ার্ড রাইট। আর এইরকম হার্টকে কি বলে? ডেক্সট্রোকার্ডিয়াল হার্ট। এটা লিখে নাও, এরকম হার্টকে কি বলে? ডেক্সট্রোকার্ডিয়াল হার্ট। কি বলে? ডেক্সট্রোকার্ডিয়াল হার্ট।
কখন ডেক্সট্রোকার্ডিয়াল হার্ট? ইফ, ঠিক আমি ইংলিশে লিখছি কিন্তু, হ্যাঁ, ইফ লোয়ার পোর্শন অফ হিউম্যান হার্ট টিল্ট টুয়ার্ডস রাইট, তাকে কি বলছে? ডেক্সট্রোকার্ডিয়াল। নরমাল ক্ষেত্রে কি হয়? লোয়ার পোর্শনটা বাম দিকে বাঁকানো থাকে। ঠিক, ক্লিয়ার? চলো আমরা তাহলে কি পড়লাম আজকে? ক্ষার পড়লাম, কি পড়লাম? ক্ষার পড়লাম, লবণ পড়লাম। আচ্ছা, নেক্সট টপিক কি? এবার গ্যাস, কোষে গ্যাসের ভূমিকা। এই গ্যাসটা বলে নিয়ে আমি কিসে ঢুকবো? জৈব উপাদানে ঢুকে যাবো, তাহলে অজৈব পার্টটা শেষ। কিচ্ছু না, গ্যাস দু লাইনের আছে, দেখো দুটো এই যে লাইন ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক, দেখো স্যার গ্যাসের কাজ কি? আমি বলেছিলাম না প্রোটোপ্লাজম, কি বলেছিলাম না আমি? প্রোটোপ্লাজম কোষে থাকে। তো প্রোটোপ্লাজম কি নিয়ে তৈরি ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। বলেছিলাম প্রোটোপ্লাজম কি ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস। ঠিক, তাহলে নাইট্রোজেন কি হয়? নাইট্রোজেন কি স্যার? গ্যাস তো। তার মানে প্রোটোপ্লাজম থাকে কোথায়? কোষে। থাকে কোথায়? কোষে। তার মানে কোষে কোষ তৈরি হয় কি দিয়ে? প্রোটোপ্লাজম দিয়ে। তো যদি নাইট্রোজেন গ্যাস না থাকতো তাহলে কি প্রোটোপ্লাজম তৈরি হতে পারতো? না স্যার, পারতো কি? পারতো না। তার মানে তাহলে কোষে যদি জিজ্ঞেস করে জীবদেহে গ্যাসের ভূমিকা কি, তাহলে বলবা কি? জীবদেহে গ্যাসের ভূমিকা হলো কি? বলবা যে কোষের প্রোটোপ্লাজম তৈরিতে নাইট্রোজেনকে ব্যবহার করা হয়, নাইট্রোজেন গ্যাসকে ব্যবহার করা হয়। কোষের কি বললাম? কোষের প্রোটোপ্লাজম তৈরিতে নাইট্রোজেন গ্যাসকে ব্যবহার করা হয়। আর একটা বলে দিচ্ছি, দেখো আমরা যখন কোনো খাবার খাই, খাবার থেকে কি আছে? আমরা এনার্জি পাই। তো ধরুন আমি কার্বোহাইড্রেট খাবার খেলাম, তাহলে কি পাবো? C6H12O6 পেলাম তো, C6H12O6। আচ্ছা, এর সাথে কে রিঅ্যাকশন করবে? অক্সিজেন। অক্সিজেন কি হয় স্যার? গ্যাস। অক্সিজেন কি হয়? গ্যাস। তার মানে এখানে নাইট্রোজেন গ্যাস কি করছে? কোষের প্রোটোপ্লাজম বানাচ্ছে। নাইট্রোজেন গ্যাস কি করছে? কোষের প্রোটোপ্লাজম বানাচ্ছে। অক্সিজেন গ্যাস কি করছে? একটা কার্বোহাইড্রেট, যাকে বলছে বাংলায় শর্করা, যাকে বলছে কি বাংলায়? শর্করা। এর নাম হচ্ছে গ্লুকোজ। এর নাম কি? গ্লুকোজ। ঠিক, গ্লুকোজ হচ্ছে এক ধরনের শর্করা, সিম্পল শর্করা, মানে সরল শর্করা। ঠিক, তো গ্লুকোজ যখনই অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করবে, তখন কি বানাবে? তখন বানাবে হচ্ছে কি? CO2 আর H2, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, আর কি? লটস অফ এনার্জি। কি? এনার্জি। আর এই এনার্জিটাই আমরা ইউজ করি। আবার বলছি, তার মানে গ্যাসের দুটো কাজ বললাম, একটা নাইট্রোজেন গ্যাস যেটা কোষের প্রোটোপ্লাজম বানাতে সাহায্য করছে, আর একটা কি বললাম আমি? অক্সিজেন গ্যাস, যেটা কি করছে? সরল শর্করা যার নাম গ্লুকোজ, তাকে ভেঙে দিয়ে কি বানাচ্ছে? অনেকগুলো এনার্জি, মানে শক্তি বানাচ্ছে, আর যে শক্তিটাকে ইউজ করে আমরা বেঁচে আছি। ঠিক, তাহলে এই হচ্ছে গ্যাসের ভূমিকা কোথায়? জীবদেহে। এবার আমরা শুরু করব আর একটা জিনিস আমি বলে দেবো তোমাকে। দেখো এক্সট্রা, দেখো কার্বন ডাই অক্সাইড কি একটা গ্যাস? তো কার্বন ডাই অক্সাইড কি একটা গ্যাস? আছে কোথায়? প্রকৃতির নেচারের মধ্যে আছে। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে নিয়ে তো প্ল্যান্টরা, মানে উদ্ভিদরা কি বানায়? ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, মানে খাবার বানায়। তার মানে কি বলছি, যতগুলো উদ্ভিদ আছে নেচারে, তারা কি করছে? নেচার থেকে কার্বন ডাই অক্সাইডকে নিচ্ছে, নেচার থেকে কি করছে? কার্বন ডাই অক্সাইডকে নিয়ে নিচ্ছে, দিয়ে কি বানাচ্ছে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের মাধ্যমে কি বানাচ্ছে? খাবার বানাচ্ছে স্যার। তাহলে এই হচ্ছে গ্যাসের ভূমিকা কোথায়? জীবদেহে। এবার আমরা শুরু করব কি? আমাদের অজৈব পার্ট শেষ, মানে একটা বড় টপিক শেষ। কোশ্চেন কিন্তু আসবেই, তোমরা যতই ভাবো যে কোশ্চেন আসবে না এখান থেকে, কোশ্চেন কিন্তু আসবে এখান থেকে। নেক্সট টপিক হচ্ছে জৈব উপাদান। কি? অজৈব শেষ আমাদের। এবার আমরা পড়বো কি? জীবদেহের জৈব উপাদান। কি পড়বো? জৈব উপাদান। জৈব উপাদানকে কি বলে? অর্গানিক। কি বলে? অর্গানিক। কি বলে? অর্গানিক মলিকিউলস। অর্গানিক মলিকিউল। ঠিক, এবার আমরা কি পড়বো? জৈব উপাদান। ঠিক, কি পড়বো? জৈব উপাদান। তো আমরা কি বললাম? আমরা কার সম্বন্ধে বলছিলাম? জৈব উপাদান বা অর্গানিক এলিমেন্টের সম্বন্ধে। দেখো জীবদেহে জৈব উপাদান তৈরি হয় দুটো জিনিস নিয়ে, একটা কি নিয়ে তৈরি হয় স্যার? কার্বন, একটা হাইড্রোজেন। শেষ, আর কিছু মনে রাখবা না। তাহলে যদি ডিরেক্টলি বলে জৈব উপাদান তৈরি হয় কি নিয়ে? কার্বন আর হাইড্রোজেন নিয়ে, মেইনলি, প্রধানত। তাহলে জৈব উপাদান কি নিয়ে তৈরি হয় স্যার? কার্বন ও হাইড্রোজেন নিয়ে। কখনো কখনো কি থাকে স্যার? অক্সিজেন থাকে। ঠিক, তা তুমি যদি আরো প্রপারলি জানতে চাও, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক, এই তিনটে নিয়ে কি হয়? জীবদেহের জৈব উপাদান। এবার জৈব উপাদান দু ধরনের হয়,
জৈব উপাদান দু ধরনের হয়, একটা হয় কি মাইক্রো মলিকিউল, কি বলে একটাকে মাইক্রো, মাইক্রো মানে কি স্যার ছোট, মাইক্রো সবাই অনেক সময় করে পরীক্ষার সময়, বড় লেখাকে ছোট করে কিনা, টুকলি যাকে বাংলায় বলে, টুকলি নকল করে কিনা সবাই, তো টুকলিটাকে কি বলে স্যার দোকানে কি বলে মাইক্রো করবো স্যার, কি মাইক্রো করবো, তার মানে কি মাইক্রো মানে কি ছোট, তার মানে কি একটাকে কি বলে মাইক্রো, কি বলে মাইক্রো, যাকে বাংলায় বলে ক্ষুদ্র, ক্ষুদ্র, আর একটা বলে কি ম্যাক্রো, যেটা কেউ করে না এক্সামের সময়, খুব দুঃখের ব্যাপার, সবাই এক্সামের সময় কি করে মাইক্রো করে, ঠিক, তো ম্যাক্রো যাকে কি বলে ম্যাক্রোকে কি বলে বৃহৎ, কি বলে বৃহৎ, ঠিক, তাহলে জৈব উপাদান দু ধরনের হয়, একটা মাইক্রো একটা ম্যাক্রো, কি বলছে একটা মাইক্রো একটা ম্যাক্রো, এক্সাম্পল কি স্যার সরল মার্কো কি ছোট সরল শর্করা, কি বলে কে সরল শর্করা, স্যার একটা এক্সাম্পল বলুন, সব কি বলছেন সরল শর্করা, গ্লুকোজ C6H12O6, সবাই মনে রাখবে C6H12O6 কি গ্লুকোজ, যাকে বলছে কি স্যার সরল শর্করা, স্যার আরেকটা एग्जांपल বলুন অ্যামাইনো অ্যাসিড, যেটা দিয়ে প্রোটিন তৈরি হয়, কি তৈরি হয় প্রোটিন, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর জুড়ে 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 কি তৈরি হয় একটা প্রোটিন তৈরি হয়, কি তৈরি হয় একটা প্রোটিন, তাহলে অ্যামাইনো অ্যাসিড সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড সরল শর্করা, এগুলো সরল শর্করা, এগুলো হচ্ছে কি ক্ষুদ্র, এগুলো হচ্ছে কি ক্ষুদ্র বা মাইক্রো বা ক্ষুদ্র জৈব উপাদান, স্যার বড়গুলো কি দেখো গ্লুকোজ ছিল, গ্লুকোজ যুক্ত হয়ে হয়ে কি বানাবে বড় শর্করা বানাবে, তাহলে সরল শর্করা অনেকগুলো সরল শর্করা কি করবে একসাথে যুক্ত হবে, দিয়ে কি বানাবে জটিল শর্করা, আবার দেখো এটা একটা গ্লুকোজ এটা একটা গ্লুকোজ, যখন গ্লুকোজ একা ছিল তখন তাকে কি বলছিল সরল শর্করা, দুটো গ্লুকোজ একসাথে হয়ে গেল তখন তার নাম কি হলো জটিল শর্করা, তার মানে সরল শর্করা গুলো কি হবে পরস্পরের সাথে যুক্ত হয়ে কি বানাচ্ছে জটিল শর্করা, সেটা কি একটা ছিল অনেকগুলো হয়ে গেল তাহলে কি হবে বড় হয়ে যাবে না, তার বড় মানে কি ম্যাক্রো, কি ম্যাক্রো বৃহৎ, তাহলে এটা হয়ে গেল কি, তাহলে এখানে কি হবে ম্যাক্রোতে কি হবে জটিল শর্করা, কি হবে জটিল শর্করা, আর কি স্যার অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, ধরো নাও আমি দেখাচ্ছি, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এ একটা অ্যামাইনো অ্যাসিড কি করে আরেকটা অ্যামাইনো অ্যাসিডে যুক্ত হলো, এ একটা অ্যামাইনো অ্যাসিড কি করে আরেকটা অ্যামাইনো অ্যাসিডে যুক্ত হলো, তাহলে মানে কি হলো অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হয়ে গেল, একটা দুটো তিনটে এরকম করে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল, তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে কি বানালো একটা অ্যামাইনো অ্যাসিডের চেইন বানিয়ে দিল, তারই নাম কি হয়ে গেল প্রোটিন, তো একটা যখন ছিল অ্যামাইনো অ্যাসিড তখন সেটা ছিল ক্ষুদ্র, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আসলো তখন সেটা কি হয়ে গেল বড়, তাহলে অ্যামাইনো অ্যাসিডের চেইন যার নাম কি প্রোটিন সেটাও কি তাহলে স্যার ম্যাক্রো, ঠিক, তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, একটা অ্যামাইনো অ্যাসিডকে কি বলবো ক্ষুদ্র, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, তার কি বলবো আমি বৃহৎ, ঠিক, আজকে এই পর্যন্তই থাক, দেখো সত্যি কথা বলতে কি এই যে ভিডিওটা আমরা শুট করছি সেটা অলমোস্ট এখন যদি তোমাকে বলি আমি অলমোস্ট ভোরবেলা আমরা 4:30 থেকে শুরু করছি ভিডিওটা রেকর্ডিং করতে, বুঝতে পেরেছো, তো এই যে একটা ভিডিও হয়তো কোয়ালিটি জানি না কিরকম কি আসছে, দেখো প্রথম ইনিশিয়াল তো একটু প্রবলেম হচ্ছে, বাট আমরা আমাদের দিক থেকে ঠিক আমাদের দিক থেকে সব থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করছি, মেবি কোয়ালিটি ডাউন হতে পারে ভিডিওর কোয়ালিটি ডাউন হতে পারে, কিন্তু আমি একটা জিনিসের তোমাদেরকে একদম অ্যাসিওর করছি যে পড়াশোনা নিয়ে ডাউট হবে না, মানে আমি এখানে যা পড়াচ্ছি এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, আমি বলছি কয়েক বছর পড়িয়েছি অফলাইনে কলকাতা বেস্ট কোচিং এ, সেই জন্যই বলছি আমি তোমাকে এখনো পড়াই, ঠিক, আমি নাম বলতে পারবো না কিন্তু আমি পড়াই, যার জন্য আমি তোমাকে বলতে পারছি যে এই যে এত কষ্ট করে পড়াচ্ছি, দেখো চারিদিকে সবকিছু বন্ধ, ঘেমে যাচ্ছি, রীতিমতো ঘেমে যাচ্ছি, ঘাম ঝরছে, দেখতেই পাচ্ছ তোমরা, এই আমাদের এই যে এতটা কঠোর পরিশ্রম যাকে বলছে কার জন্য করছি তোমাদের জন্য, যাতে তোমরা এই বছর 2024-এর 14 জুলাই যে এক্সামটা আছে সেটা তোমরা কোয়ালিফাই করো, কি করো কোয়ালিফাই করো, ঠিক, দেখো আমি চাইলেই তোমাদের সাথে অনেক মাঝখানে ইন্টারাকশন করতে পারি, কি রকম আমি যেখানে অফলাইনে পড়াই, যাদেরকে পড়াই তারা হয়তো আমার ভিডিও দেখলে অনেকে জানবেই, চাইলে ওদেরকে হাসিয়ে মানে একটা নর্মাল একটা হয় না যে পড়াচ্ছি হাসাচ্ছি তারপর কথা মানে পড়াটাকে এগাই, কিন্তু কি হচ্ছে দেখো আমি প্রথম কথা প্রচন্ড গরম, সেকেন্ড থিং হচ্ছে টাইম খুব শর্ট, 40 দিনের ক্র্যাশ কোর্স, আমি এখানে কথা বললে হবে, আমিও কথা বলতে পারবো চাইলে, তোমরা যা চাইবো আমি সেরকম কথা বলতে পারবো, কিন্তু কথা হচ্ছে কি বলতো আমি এখন টাইম খুব শর্ট, আমি আধ ঘন্টা থেকে 40 মিনিটের ভিডিও থাকবে, হয়তো এটা বেশি হয়ে গেল টাইমিং, এই ভিডিও টাইমিংটা, কিন্তু এইরকমই টাইম থাকবে আধ ঘন্টা থেকে 40 মিনিট, যার মধ্যে আমি একদম প্রপারলি পড়াবো, আমাদের এই যে পরিশ্রমটা শুধুমাত্র তোমাদেরকে সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজে জিএনএম বা এনএম করতে পাঠানো, সত্যি কথা বলতে কি গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমরা যাতে জিএনএম কোর্স করতে বা এনএম কোর্স করতে যাও, ঠিক, যেন প্রত্যেকটা বাড়ির ছেলেপেলে সেই জায়গায় চান্স পায়, যার জন্য আমি এই জায়গায় এসে এটা শুরু করেছি, ঠিক, এটা একটা কাইন্ড অফ তুমি বলতে পারো যে বাংলায় যাকে বলো অভিযান টাইপেরও বলতে পারো, ঠিক, কারণ 40 ডেজে একটা হার্ড চ্যালেঞ্জ, এটা একটা হার্ড চ্যালেঞ্জ যে কোনো টিচারের জন্য, যে 40 ডেজে পুরো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান পড়িয়ে দেওয়া,
এন্ট্রান্স এক্সামের জন্য, বুঝতেই পারছো। ঠিক, আমি বলেছিলাম আজকে ডিএনএ আরএনএ যাবো, অত পৌঁছাতে পারলাম না, ঠিক, কিন্তু আমি করাবো অবশ্যই, হয়তো নেক্সট ক্লাসে আসবে সেটা, ঠিক। তো তোমরা দেখো, একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো, আমাদের কিছু লাভ হোক না হোক, তোমার যেন লাভ হয়। তুমি ভিডিওটা ভালো করে দেখো, ইচ অ্যান্ড এভরি টপিক ক্লিয়ার করো, যদি বুঝতে না পারো রিভাইন্ড করে দেখো একবার, ঠিক, একবার আবার চালিয়ে দেখো। আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে ভিডিওটা তুমি শেয়ার করো, একটা লাইক করো, একটা শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করো, ঠিক, এটাই আমরা চাই। আর তোমরা যত আমাদেরকে একটু দেখো, তোমরা একটা লাইক করবে, হয়তো তোমাদের কিছু অতটা কিছু একটা যাবে না, কিন্তু আমাদের কাছে সেটা অনেকটা ব্যাপার। একটা এই যে ঘাম ঝরিয়ে একটা ভিডিও বানাচ্ছি, কেউ যদি একটা লাইক করে না, তখন সেটা আমাদের মনে একটা বুস্ট করে যে না, তাহলে আরেকটা করি ভিডিও, আর একটু ভালো করে করি, আর একটু ইম্প্রোভাইজ করি, কথা বুঝতে পেরেছো? আমি এইটুকুই বলবো যে তোমরা নিজের কাজটা মেনলি করো, যদি সময় থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করিও, যাতে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি। চলো বাই, থ্যাংক ইউ, ভালো করে সবাই পড়াশোনা করো।